নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা হবে, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, আমি কোনো প্রথাগত অ্যাস্ট্রোলজার নয়। আমার আদর্শ হচ্ছে শিক্ষকতা। ছোটবেলা থেকে আমি এই মাইথোলজি বলুন, প্রাচীন শাস্ত্র বলুন, অ্যাস্ট্রোলজি বলুন, এগুলো নিয়ে আমার খুব একটা ভালোবাসা ছিল, যার জন্য আমি এই শাস্ত্র অধ্যয়ন করে যেটা বুঝেছি যে এই শাস্ত্রকে যদি আমরা কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারি সামনের দিকে, তাহলে অবশ্যই আমরা দিশা পাবো। অ্যাস্ট্রোলজি একটা দিশা দেখায়, কোনো ভাগ্য পরিবর্তন কিন্তু করে না। আর ভাগ্য পরিবর্তন করার জন্য কোনো ওই তাবিজ মাদুলি কবজ লাগে না। দেখুন, দুটো জিনিস আমি সবসময় বলবো যে তাবিজ মাদুলি কবজ মানে অ্যাস্ট্রোলজি, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। আর একটা জিনিস, কোনো কালী বাড়ি বলুন, মনসা বাড়ি বলুন, ইত্যাদি বাড়ি যে সকল ওই ভর ওঠে, এই জিনিসটা থেকে বেরিয়ে আসুন। কারণ এটা হচ্ছে চরমতম, যদি কোনো একটা শিক্ষার অন্ধকারে কেউ নিমজ্জিত থাকে তার একটা লক্ষণ। কারণ এখানে বুঝতে হবে যে এটা হয় বাটপার, না নতুবা ওই ব্যক্তির মানসিক ব্যাধি। ঠিক আছে, দুটো বিষয় কিন্তু এখানে কাজ করে। তাই এবার বলবো যে অ্যাস্ট্রোলজি কিন্তু বিশ্বাসযোগ্য এই জন্য, কারণ আমাদের মুনি ঋষিরা তারা কিন্তু যে যে বিষয়গুলো আমাদেরকে দিয়ে গেছে সেগুলোর মধ্যে সত্যতা কিভাবে লুকিয়ে আছে সেটা একটা কথার মাধ্যমে আপনি আগে বুঝে যান। সেটা হচ্ছে, দেখুন, শনি ট্রানজিটে, আমি যদি শনিকে যদি দেখি আর কি, শনির ট্রানজিট কতদিন লাগে একটু ভালো করে দেখবেন যে সূর্যকে প্রদক্ষিণ করে আসছে সে কতদিনে, 29.5 বৎসর সময় লাগছে। নাসার ওয়েবসাইটে যান, দেখে নেবেন। এইবার এই কথাটাই কিন্তু বহুকাল পূর্বে আমাদের মুনি ঋষিরা কিন্তু এই কথাটা বলে গেছে যে প্রত্যেকটা রাশির ঘরে 2.5 বছর করে থাকে, গড় কতদিন না 30 বছর। এই হচ্ছে বিষয়টা কিন্তু বলে গেছে। ভাবুন কত পূর্ব আগে এই কথাটা বলে গেছে। আবার অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথি, এই বিষয়গুলো নাসা যখন এসেছে তার বহুকাল পূর্বে কিন্তু আমাদের পঞ্জিকাতে বা পাঁজিতে, যেটা আমরা দেখেছি, তাই না, পূর্বে আমাদের পূর্বপুরুষরা কিন্তু সেগুলো দেখে এসেছে। তার মানে কি, এবং আর একটা বিষয় যদি দেখি যে চন্দ্র আমাদের খুব কাছে, খুবই খুবই কাছে আছে, যার প্রভাব কিন্তু আমরা প্র্যাকটিক্যালি পাই। যেমন আমরা সমুদ্রের জলের যে বেড়ে ওঠা, কমে যাওয়া, এই যে বিষয়গুলো, তার মানে কি প্র্যাকটিক্যাল কিন্তু আমরা সেটা উপলব্ধি করি। এবার অন্যান্য প্ল্যানেটের উপলব্ধিটা কিন্তু যেহেতু বেশ দূরে, তার প্রভাবটা ইনডাইরেক্টলি তিলে তিলে হয়, সেটা আমাদের চোখে পড়ে না। যেমন ধরুন, আপনাকে যদি কেউ অনেক দিন না দেখে তাহলে কিন্তু সে এসে আপনার পরিবর্তন বুঝবে, কিন্তু আপনার সঙ্গে যারা রয়েছে, আমার সঙ্গে, ধরুন আমার ক্ষেত্রে যদি বলি, আমার সঙ্গে যারা, তারা কিন্তু আমার পরিবর্তনগুলো বুঝবে না, বহুদিন পর গিয়ে কিন্তু পরিবর্তন বুঝবে। এইটাই হচ্ছে বিষয়। এবার আমাদের মুনি ঋষিরা কিন্তু প্রভাব নিয়ে আলোচনা করেছিল। আমাদের মুনি ঋষিরা কিন্তু ডিস্টেন্স নিয়ে খুব একটা বেশি গুরুত্ব দেয়নি, তবুও ডিস্টেন্স তারা যা বলে গেছে সেগুলো কিন্তু কম বেশি অনেকটা কাছাকাছি। যদিও এখন টেকনোলজি একদম পারফেক্ট দেখাচ্ছে, কিন্তু আমাদের মুনি ঋষিরা গুরুত্ব বা প্রভাব নিয়ে বেশি আলোচনা করেছিলেন। কারণ আমাদের ভালো থাকার জন্য তাদের এই সাধনা, এবং এই সাধনার পথকে আমরা কিন্তু কোনো অংশেই ছোটোভাবে দেখতে পারি না। এটা মাথায় রাখতে হবে। শূন্যের প্রচলন, শূন্যের আবিষ্কার কিন্তু আমাদের সমস্ত কিছুই কিন্তু এখান থেকে। আর্যভট্ট আমরা জানি সে বিষয়টা। এবং আমরা যদি বৃহৎ পরাশরীয় যে হোরাশাস্ত্র যদি আমরা দেখি, মানে মহর্ষি আমাদের পরাশর মুনির ক্ষেত্রে যদি আমরা দেখি, তিনি যে যে বিষয়গুলো বলে গেছে সেই আপনারা যদি অধ্যয়ন করেন তাহলে দেখবেন এখানে সায়েন্স, বর্তমান সায়েন্স থেকে কোনো অংশে কম নয়। এবং এখন বলবেন যে তাহলে এই ডিস্টেন্স বা গুরুত্ব এগুলো তাহলে কিভাবে, কোন সাধনার ফলে এগুলো পাওয়া গেল? এইটা পাওয়া গিয়েছে, আমরা যদি ন্যায় দর্শন পড়ি সেখানে দেখবো অলৌকিক সন্নিকর্ষ বলে একটা সন্নিকর্ষ রয়েছে। সেখানে জ্ঞান লক্ষণ, সমাজ লক্ষণ এবং জগৎ লক্ষণ প্রত্যক্ষ রয়েছে। সেই পাঠে আমরা কিন্তু দেখতে পাই যে জগৎ লক্ষণ অর্থাৎ যোগ সাধনার দ্বারা এই আমরা প্রত্যক্ষটা পাই। মানে এক কথায় সন্নিকর্ষ বা প্রত্যক্ষ যদি আমরা ধরি, দুই প্রকার আছে, একটা লৌকিক, একটা অলৌকিক। এবার অলৌকিক সন্নিকর্ষ আবার 3টে প্রকার রয়েছে। সেখানে হচ্ছে জ্ঞান লক্ষণ, জগৎ লক্ষণ এবং আমাদের সমাজ লক্ষণ প্রত্যক্ষ। ক্লিয়ার? এইভাবে অর্থাৎ এই যে জগৎ লক্ষণ, যোগ সাধনার দ্বারা যে একটা সেন্স আমাদের বা দূরদৃষ্টি, তার মাধ্যমে কিন্তু এইসব বিষয়গুলো তারা পর্যালোচনা করে গেছেন। এবং
আমাদেরকে অনেক কিছু সম্পত্তি দিয়ে গেছে। দেখুন, খুব ভালো করে এখানে বুঝতে হবে, এখানে একটা বিশেষ কথা বলে রাখি। আজকে যে কথাটা বলবো সেই টপিক তো আসতেই হবে আমাকে, কিন্তু এই কথাগুলো না বললে মানুষ সে তো আদি সত্যটা বুঝবে না। সেখানেই তো আমাদের ব্যর্থতা, এইটাই তো বুঝতে হবে। এই যে রাশিফল নিয়ে এত আলোচনা হয়, খুব ভালো করে দেখবেন তো যে রাশিফল কার কতটা ভালো লাগে, মানে কার কতটা জীবনের ক্ষেত্রে খাটে, কেন খাটে না পুরোপুরি। তার মূল কারণ আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে আসি যে আমাদের মুনির শাহ বারবার বলে গেছে, লগ্ন যে চার্ট, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে যে চার্ট হবে, সেই চার্টের নিরিখে যে জন্মছক বেরোবে তার পরিপ্রেক্ষিতে বর্তমান ট্রানজিটের যে প্রভাব সেটা আলোচনা করতে হবে। বাট সেটা তো হয় না, আমরা তো ওভারঅল আলোচনা করি, যার জন্য কিন্তু প্রত্যেক ভিডিওতে আমি বারবার বলি এটা 40% ধরবেন, এটাকে পুরোপুরি ধরবেন না। ক্লিয়ার? তো আমার এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসতে হবে, সত্যি সত্যি ভালো করে স্টাডি করা প্রয়োজন। ভুলভাল ব্যক্তিদের জন্য আজকে শাস্ত্রটা নষ্ট হয়ে যাচ্ছে, এই শাস্ত্র বাঁচাতে হবে। এই নয় যে বড় একটা মালা পরে ফেললাম, এখানে তিলক, তারপরে ভর্তি দেখবেন সব কী সব পরে থাকে, মানে দেখলেই কেমন ভয় লাগে। আমি বলবো এদেরকে ভয় পাবেন না, এদের থেকে দূরে থাকুন, ঠিক আছে? আমার মনে হয় একটু মানসিক ব্যাধি হলে এই ধরনের তারা কাজগুলো করে। আগেকার মনীষীরা কিন্তু কখনোই এসব করেনি, তারা যোগ সাধনার মাধ্যমে তারা যা কাজগুলো করে গিয়েছিল, তারা যে মন্ত্র চ্যান্টিং, তারা যে জপের কথা বলে গেছে, তারা যে প্রাণায়ামের কথা বলে গেছে, তার দ্বারাই আমরা কিন্তু ভালো থাকতে পারি। সেই পথ কিন্তু শাস্ত্রে আছে। তাই সঠিক প্রেডিকশন, সঠিক গাইড অবশ্য প্রয়োজন রয়েছে, ঠিক আছে? তার মানে এই নয় প্রেডিকশন করার পর আপনাকে 1 লাখ 10 লাখ স্টোন করিয়ে দেবে, মানে ওই মূল্যের আর কি, বিশাল ব্যাপার। হ্যাঁ, সেটা কখনোই কাম্য নয়, ঠিক আছে? এই শাস্ত্র এই নয় যে আপনি কিছু করবেন না, এটা বলি কখনো যে আপনি কিছু করবেন না, আপনার অর্থ আছে, আপনি ইনভেস্ট করবেন আর আপনার ভাগ্য পরিবর্তন, সেটা কখনোই বলে না। কর্মের দ্বারাই ভাগ্য পরিবর্তন হবে, এটাই বলা আছে, ঠিক আছে? খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, এই শাস্ত্রকে বাঁচানোর চেষ্টা করুন। আমাদের চরিত্র এবং কর্ম, এর দ্বারাই আমরা ভাগ্য পরিবর্তন করতে পারি, এবং আমাদের মধ্যেই ভগবান রয়েছে, দেবালয়ে ভগবান থাকে না। আপনার মধ্যে, আমার মধ্যেই কিন্তু সেই আত্মাটা রয়েছে, যে আত্মাটা পরমাত্মার মূল অংশ, মানে ব্রহ্মের অংশ আমার আপনার মধ্যে রয়েছে কিন্তু। অতএব মাথায় রাখুন, আমরাই আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি আমাদের কর্মের দ্বারা, আমাদের চরিত্রের দ্বারা, 100% কিন্তু সেই কর্মগুলো কি সেটা বুঝতে হবে। প্রাণায়াম করুন, যোগাসন করুন, একাদশী তিথি পালন করুন, দেখবেন আপনা হতে আপনি দিশা পেয়ে যাচ্ছেন। আর একটা কাজ যেটা সবসময় বলবো, সেটা সঠিক একটা প্রেডিকশন করার চেষ্টা করুন। আপনার যে জন্মছক রয়েছে সেটাকে বার করার চেষ্টা করে সেখান থেকে সঠিক গাইড, যদি কোনো বিশ্বস্ত ব্যক্তি থাকে তার দ্বারা সঠিক গাইড মানুন। গাইড মানে এই নয় কিন্তু, আমি আবারও বলছি, মাদুলি, কবচ এইসব বাবাজি নয়, এসব বাবাজি কিন্তু ঠিক নয়। আমি যে বললাম ভর, ওইটাকে ঘৃণা করি আমি প্রচণ্ডভাবে। আবার এই সমস্ত বাবাজিদেরও, এই বিশেষ করে তাবিজ, কবচ, মাদুলি, এই সমস্ত কিন্তু আমি খুব অন্য চোখে দেখি। এটার আদিতে একটা সময় ছিল, অথবা আমরা যখন পড়বো সেখানে কিন্তু এগুলো কিছু 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 পাঠ রয়েছে, কিন্তু সেগুলোকে এখন এমনভাবে দেখানো হয়, সেই মূল জিনিসটা আর কিন্তু নেই, সেটা হারিয়ে গেছে। তো যাই হোক, এ কথা বলে আপনাদের সময় নষ্ট করব না, যেটা বলা সেটা বলি। সিংহ রাশির যে লর্ড, সে হচ্ছে রবি, ঠিক আছে? এখন শনি আছে তার ঠিক অ্যান্টিতে, এবং সেখানেই কিন্তু বসে আছে। দেখুন, সূর্য অর্থাৎ রবি এবং শনি আমরা অ্যান্টি, এটা খুব ভালো করে জানি কিন্তু, তাই না? তাহলে এরা সমসপ্তমে অবস্থান করছে অ্যাট প্রেজেন্ট, খুব ভালো করে মাথায় রাখুন, অ্যাট প্রেজেন্ট কিন্তু সমসপ্তমে অবস্থান করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থান সবথেকে বড় তাৎপর্য এখানে দাঁড়িয়েছে এখন বক্রী, অর্থাৎ 29 জুন থেকে বক্রী হয়েছে। আরও এই জায়গাটাকে একটা অন্য জায়গায় নিয়ে চলে গেছে, সেটা হচ্ছে কলিযুগের সব থেকে শ্রেষ্ঠ যে চালক প্ল্যানেট বলা হয়, সে হচ্ছে রাহু, যে হচ্ছে শনির এবার চেলা। সে বসে আছে আপনাদের অষ্টমে ট্রানজিটে, এবং আরও সব থেকে বড় মেজর বিষয় রয়েছে, জুলাই মাসের 8 তারিখে সে নক্ষত্র চেঞ্জ করছে, রেবতী থেকে সে চেঞ্জ করছে আপনার হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এখন এই উত্তর ভাদ্রপদের যে লর্ড, হ্যাঁ, সেটা হচ্ছে অহির বুধিন্য বলা হয় তাকে। আবার এসব নাম আপনারা মনে হয় প্রথম শুনছেন, বাস্তব এখানে এই কথাগুলো বলছি তো, এই করেই দেখবেন আবার কয়েকজন শুনে আবার দেখবেন এগুলো শুরু করে দেবে, কারণ তারা মাইথোলজি পড়েও না, তারা অ্যাস্ট্রো পড়ে না, কিছু জানে না, গভীর স্টাডিও করে না। আমি খুব দৃঢ় বিশ্বাস, আমার মনে হয় এই কথাগুলো আপনারা প্রথম শুনছেন, হয়তো কিছু জন অবশ্যই জেনে থাকবেন।
এবার এই যে লর্ড, অর্থাৎ ওহি মানে কি, মানে ওহি বুধিন্য যেটা বললাম তার লর্ড, মানে সে হচ্ছে উত্তর ভাদ্রপদের লর্ড। এর মানে কি, ওহি মানে সাপ, আর বুধিন্য বলতে এখানে কিন্তু বিষ্ণুরই একটা অবতারকে বোঝানো হয়েছে, কিন্তু এখানে মাথায় রাখবেন। তাহলে সাপ খুব ভালো করে বুঝবেন। হঠাৎ প্রাপ্তিযোগ কিন্তু এনে দেবে, ঠিক কথা, কিন্তু আমরা ডেফিনেটলি আমরা জানি সাপ গর্তে থাকবে, গুপ্ত শত্রু। এবং অষ্টম ঘর কি, গুচ্ছ ঘর, গোপন মৃত্যুর জায়গা। অর্থাৎ আপনাদের গুপ্ত শত্রু সে আপনাদের কিন্তু বিরাট বড় রকমের ক্ষতি করে দিতে পারে, বিশাল, হঠাৎ করে। এবং এইখানটায় কিন্তু বলছি মানহানি যোগ, মাথায় রাখবেন। অষ্টম ঘরে এই যে যোগটা তৈরি হয়েছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু প্রবেশ, এইটা কিন্তু বিরাট একটা বড় বিষয়। কারণ রাহুর ট্রানজিট মাথায় রাখতে হবে, মূল 4টে ট্রানজিট কিন্তু আমাদের খুব ভূমিকা রাখে। একটা শনি, একটা রাহু, একটা বৃহস্পতি এবং আমাদের কেতু। রাহু যেখানে থাকবে তার উল্টো দিকে কেতু থাকবে, ঠিক আছে। এখন এই যে বিষয়টা মাথায় রাখুন, শনি সপ্তমে, তার মানে কি, এই যে যখনই বক্রি হচ্ছে, বক্রি মানে আবার জানে না কিন্তু, বক্রি মানে আগে বলে দিই, নাহলে কিন্তু আবার খুব ভুল ব্যাখ্যা হয়ে যাবে। বক্রি বিষয়টা হচ্ছে কি, আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ধরুন সূর্য এক জায়গায় থাকছে, যদিও মিল্কি ওয়েতে সরছে সেটা আমি বলছি না, সে বিষয়ে আর গভীর গেলে ভিডিও বড় হয়ে যাবে, সেটা নয়। পৃথিবী সে সূর্যকে প্রদক্ষিণ করছে, অনুরূপভাবে তার যে অন্যান্য প্ল্যানেটগুলো রয়েছে তারাও প্রদক্ষিণ করছে। এর ফলে পৃথিবীর নিরিখে কোনো কোনো প্ল্যানেটকে কোনো কোনো মুহূর্তে মনে হয় যেন পৃথিবীর ব্যাকফুটে পিছিয়ে যাচ্ছে, এরকমটা মনে হয়। আমি এক্ষুনি একটা বুধের ট্রানজিট আমি আপনাদেরকে দেখাচ্ছি, বক্রির ট্রানজিট, তাহলে আপনারা বুঝে যাবেন যেন মনে হয় ফিরে যাচ্ছে, কিন্তু আদৌ ফিরে যাচ্ছে না। সবাই কিন্তু সূর্যের দিকে, সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ, তাদের যে নির্ধারিত যে গতি, সেই গতিতেই কিন্তু এগোচ্ছে, কোনো গতি কম বেশি এরকম কোনো ব্যাপার নেই, শুধু যেন মনে হয় ব্যাকফুটে চলে যাচ্ছে। এইটাকে বক্রি বলা হয়। এর অবশ্যই একটা বিশেষ প্রভাব রয়েছে, ঠিক আছে। তো আগে বক্রি বিষয়টাকে দেখে নিন। আমি এখানে বুধের একটা বক্রি দেখিয়েছি, হ্যাঁ। বক্রি কি সেটা তো বুধের ক্ষেত্রেও যা, আবার শনির ক্ষেত্রেও সেই একই বিষয়টা, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো চলুন আগে দেখিনি বক্রি গ্রহ বলতে কি বুঝিয়েছে। আশা করি আপনারা বুঝে গেছেন যে বক্রি গ্রহ কি। এবার দেখুন বক্রি হলে তাহলে আমাদের কি প্রভাব বিস্তার করবে। অবশ্যই মানসিক এবং শারীরিক দিক থেকে প্রচুরভাবে প্রভাব বিস্তার করতে পারে, মানসিক এবং শারীরিক দিক। কেন, মাথায় রাখতে হবে শনি কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমে, সে তার সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের রাশির নিজের ঘরে দিচ্ছে, যেখানে কিন্তু অ্যান্টি, ঠিক আছে। এরা একে অপরের কিন্তু খুব অ্যান্টি। নিশ্চয়ই আপনারা মাইথোলজি যদি জানেন তাহলে বুঝে যাবেন যে কেন অ্যান্টি, এ নিয়ে আর আমি যাচ্ছি না। ইভেন শনির পূজা যদি হয়, মানে শনি দেবের যে পূজা দেখবেন সূর্য ডুববে তারপরে, অতএব আর এখানে বেশি ব্যাখ্যাতে যাচ্ছি না, এর কারণে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাহলে এবার আসছি যে বক্রি যখন হচ্ছে তাহলে শনি আবার কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে সেটা আগে দেখুন। সেটা হচ্ছে শনির আবার 3টে দৃষ্টি রয়েছে, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। এই যে তৃতীয় দৃষ্টি, এই তৃতীয় দৃষ্টিটা আপনাদের কোথায় পড়ছে, ভাগ্যের ঘরে। সে সপ্তম থেকে দশম, মানে সপ্তম ঘরে অধিষ্ঠিত, কুম্ভ রাশির ঘরে। সেই ঘর থেকে তার তৃতীয় দৃষ্টি মেষ রাশির ঘরে পড়ছে। মেষ রাশি আপনাদের কোথায় পড়ছে দেখুন। তাহলে আপনাদের সপ্তম হয়, তাহলে কুম্ভ যদি সপ্তম হয় তাহলে মীন কি অষ্টম, এবং
আপনাদের নবম ঘর মেষ রাশির ঘর হয়ে যাচ্ছে। নবম ঘর মানে ভাগ্যের ঘর, অর্থাৎ এইখানে কিন্তু একটা হানিযোগ, ভাগ্যহানি, বিশেষ করে পিতা শারীরিক একটা প্রবলেম কিন্তু আপনাদের ভোগ করতে হতে পারে। এর জন্য সচেতন থাকতে হবে। ক্লিয়ার? ভাগ্যের দিকে কিন্তু আবার কারোর ক্ষেত্রে যদি দেখা যায় যে এই শনি তার চার্টে বেটার ফল দেবে, এরকম পজিশনে আছে, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে শুভ ফল পাবেন। যেহেতু আপনার রাহু কিন্তু আবার সে ট্রানজিটে উত্তর ভাদ্রপদ নক্ষত্র পাচ্ছে, খুব ভালো করে বুঝতে হবে। অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আবার যদি বিস্তারিত বর্ণনা আসি, সেখানে দেখাচ্ছে যে কিন্তু আধ্যাত্মিক কারগ্রহ এবং হঠাৎ প্রাপ্তি যোগেরও কিন্তু কারগ্রহ। মানে ওই বুধিন্য যে বিষয়টা বললাম যে লর্ড, এ কিন্তু আধ্যাত্মিক এবং এ কিন্তু হঠাৎ আপনাকে অর্থ সমৃদ্ধি ভাগ্য পরিবর্তন কিন্তু করে দিতে পারে। তবে সেক্ষেত্রে রাহু এবং শনি বেটার পজিশন কিন্তু আপনার লগ্ন চার্টে থাকতে হবে। তবে 100% মানুষের মধ্যে কিছু পার্সেন্ট মানুষ কিন্তু এই সুযোগটা অবশ্যই পাবে, কারণ সবার চার্ট কিন্তু এক হয় না। তাই আপনাদের সঠিক প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলা অত্যন্ত শুভ, এটা কিন্তু দরকার আছে। যারা সেটাও পারবেন না, তাদের ফ্রি রেমেডি আমি কিন্তু অবশ্যই ভিডিও শেষে বলে দেবো, আপনারা শুনতে থাকুন। এবার এই যে তৃতীয় নম্বর দৃষ্টির দ্বারা আপনাদের ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে, তার মানে ভাগ্য হানি দেখাচ্ছে কিন্তু হিসাব মতো। এটা অবশ্যই নভেম্বর মাস পর্যন্ত কথাটা বলছি, এবং লং টাইম যদি বলি তাহলে 25 সালের মার্চ মাস পর্যন্ত কিন্তু এর প্রভাবটা থাকবে, কারণ রাহু কিন্তু এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে আপ টু 25 সালের মার্চ মাস পর্যন্ত, 16 মার্চ পর্যন্ত, 8 জুলাই থেকে 8 জুলাই থেকে মার্চ 25 সালের মার্চ মাস পর্যন্ত। এই সময়ে কিন্তু আপনাদের এই ধরনের মানানি যোগের কথা বলছি, যদিও মানানি যোগটা কিন্তু শুধু শনির বক্রির সময়টাই বিশেষ করে আমি প্রাধান্য দেব। যদিও রাহু কিন্তু অবশ্যই এখানে লং টাইম যদি ধরা হয় তাহলে রাহুর ট্রানজিটটা আমাদের দেখতে হবে। তাহলে তৃতীয় দৃষ্টি তারা নবম অর্থাৎ ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে। আর কি করছে? সপ্তম দৃষ্টি দ্বারা আপনার নিজের ঘরে অর্থাৎ সিংহ রাশির ঘরে দৃষ্টি দিচ্ছে। আর একটা দৃষ্টি দিচ্ছে, সে হচ্ছে তার দশম দৃষ্টি দ্বারা আপনাদের চতুর্থ হাউস বৃশ্চিক রাশির ঘরে। তার মানে পারিবারিক চতুর্থ হাউস, সেখানে আপনার দাম্পত্য জীবনের একটা সেপারেট হয়ে যাওয়া, ডিভোর্সের যোগ, এবং আপনার কোনো একটা বিষয়, সেটা প্রেম হতে পারে, সেটা দাম্পত্য জীবনের কোনো বিষয় হতে পারে, কিংবা আপনার অতীত কোনো ঘটনা যেটা আপনাকে কিন্তু কুরে কুরে খাবে। ঠিক আছে? সাপ কি হয় দেখবেন, সাপের একটা বিষ থাকে, সোজা কথা, এই বিষ আমাদের মনের ভেতরে যদি ঢোকে তাহলে কি হবে? আমরা কিন্তু হতাশা গ্রাস করবে আমাদেরকে। অনুরূপভাবে আপনার মধ্যে এই সময় না আপনার পূর্বে কোনো কর্মের ফল আপনার কিন্তু কুরে 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 খাবে, এর বাস্তব। যদি আপনি এই জায়গা থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনার সঠিক প্রেডিকশন দরকার। এছাড়াও আপনার দরকার, দেখুন এই যে ওই বুধিন্য যে বলছি, এই যে লর্ড, এটা তো যেহেতু বিষ্ণুকে দেখাচ্ছে, বুধিন্য যেহেতু বিষ্ণুরই একটা অবতার, সেই হিসেবে আপনি যদি একাদশী তিথি পালন করেন, এখানে কিছুটা বেনিফিট আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? এটা কিন্তু বুঝতে হবে। সেকেন্ড কাজ, যেটা মূল, বৃহস্পতি এখানে কিন্তু আবার ট্রানজিট এসেছে, মাথায় রাখতে হবে। বৃহস্পতি সে কিন্তু আপনাদের এমন একটা ঘরে এসেছে যে ঘরটা কিন্তু আপনাদের দশম ঘর, বৃষ রাশির ঘর। এই যে বৃষ রাশির ঘর, দশম ঘর, এখানে বৃহস্পতি যখন আসছে, ডেফিনেটলি আপনাদের কিন্তু একটা কর্মের জায়গাটা কিন্তু ভালো করবে। আমি বারবার বলছি, কিছু কিছু ভালো সুযোগ কিন্তু আছে। কর্মের জায়গা, সব থেকে বড় জিনিস অর্থের জায়গা, কারণ বৃহস্পতি বৃষ রাশির ঘরে দ্বিতীয় নম্বর ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে। ঠিক আছে? দ্বিতীয় নম্বর ঘরে দৃষ্টি দেওয়া মানে অর্থ জায়গা কিন্তু ডেভেলপ করছে। কিন্তু এই দ্বিতীয় নম্বর কন্যা রাশির ঘর, যেটা আপনাদের রাশি সাপেক্ষে, সেখানে আবার কিন্তু কেতু বসে আছে, যার ফলে আপনার পার্টনারের অপারেশন যোগ হতে পারে, সম্ভাবনা, যেটা অলরেডি কিন্তু যোগ শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই। মোটামুটি ধরুন এই বছর যখনই পড়েছে তখন থেকে কথাটা বলছি, ধরুন মানে 24-এর প্রথম থেকেই যদি আমরা ধরি, পার্টনার সেটা আপনি যদি মহিলা হন তাহলে আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে, হাজব্যান্ড হলে আপনার ওয়াইফের ক্ষেত্রে অপারেশন যুক্ত, এবং সেটা কোথায় পেট হতে পারে, বা গোপনাঙ্গের দিকে হতে পারে, বা নিম্নাঙ্গে যেটা বলছি সেই পার্টটা হতে পারে, বা একই সঙ্গে যেহেতু এখানে রবি আপনাদের সাপেক্ষে রবি লর্ড, অর্থাৎ এখানে হার্ট
মানে কোনো রকম একটা অপারেশন যোগ কিন্তু এখানে দেখাচ্ছে। তবে মাথায় রাখবেন বৃহস্পতির সঙ্গে কেতু বসে থাকা মানে কিন্তু অপারেশন হোক বা রোগ নির্ণয় হোক, সেই জায়গা থেকে রিলিফ কিন্তু অবশ্যই দেখাচ্ছে। অর্থাৎ এখান থেকে সে কিন্তু একটা ভালো পথ পাবে, রোগ নির্ণয় হবে। রোগ নির্ণয় হওয়াটা কিন্তু খারাপ নয়, এবং সেখান থেকে অপারেশন হওয়া খারাপ নয়। সেটা থেকে যদি তিনি বেঁচে যান, রিলিফ পান, সেটাই তো বেটার, সেটাই কিন্তু দেখাচ্ছে। এইটা কিন্তু অতি ভালো যোগ, এই জায়গাটা কিন্তু অবশ্যই বলতে হবে। এবং এখানে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে, মাথায় রাখুন, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ হাউসেও কিন্তু দৃষ্টি দিচ্ছে, তার নবম দৃষ্টি। তার এখন বৃহস্পতি তিনটি দৃষ্টি, একটা পঞ্চম, একটা সপ্তম এবং নবম দৃষ্টি। এই নবম দৃষ্টি ষষ্ঠ হাউসে, যেখানে কিন্তু হঠাৎ চাকরি যোগ, হঠাৎ চাকরি যোগ কিভাবে হবে সেটা বলতে পারবো না। অবশ্য শনি এবং রাহু এবং বৃহস্পতি, এই যে মেজর প্ল্যানেট, তার ট্রানজিট আপনার ক্ষেত্রে শুভ হতে হবে, ঠিক আছে? মানে আপনার জন্ম ছক সাপেক্ষে। এর জন্য প্রেডিকশন অত্যন্ত প্রয়োজন, অবশ্যই বলবো। এবং প্রেডিকশন করিয়ে আপনি আপনার লগ্নচার সাপেক্ষে দেখুন, কালার থেরাপি অবশ্যই রয়েছে। কিছু খাবার দাবারের মাধ্যমে কিন্তু আমরা ভালো থাকতে পারি, প্ল্যানেটের কুপ্রভাব থেকে বাঁচতে পারি কিছু কালারের দ্বারা। যেমন ধরুন, আপনি গরমকালে যদি সাদা কিছু পরেন, কমফোর্ট ফিল করবেন, ক্লিয়ার? কালো কিছু পরলে আপনার গরম ফিল হবে, কারণ কালারের একটা প্রভাব কিন্তু আমাদের মধ্যে রয়েছে, এটা বাস্তব। এবং খাবারের দ্বারাও কিন্তু আমরা অনেক কিছু প্রতিকার করতে পারি। ধরুন, আপনার বৃহস্পতি যদি উইক থাকে, আপনি হলুদ খাবেন, কিন্তু আপনার এগুলো তো বুঝতে হবে। যেমন আমরা বলি শুক্র যদি খারাপ, শুক্রের ভালো ফল পেতে হয়, তাহলে পরমান্ন খাওয়া যেতে পারে, বা মিষ্টি কোনো দ্রব্য কৃষ্ণ মন্দিরে দান করা যেতে পারে। এই বিভিন্ন রকম কিন্তু রয়েছে, হ্যাঁ, আমাদের প্রতিকারগুলো কিন্তু আছে, মাথায় রাখতে হবে এখানে। তো সেটা এবার একটা মানুষের পক্ষে তো সব করা সম্ভব না, আপনার চার্ট সাপেক্ষে কি আছে সেটা দেখতে হবে। তাহলে আমি যে আজকের যে ভিডিওটা মূল কাজ, সেটা হচ্ছে আপনাদেরকে আপনাদের প্রেম ঘটিত কোনো বিষয়, বা আপনাদের হয়ে আসা কোনো কাজ, করে এসেছেন এমন কোনো কাজ, সে কাজের দ্বারা দগ্ধ মানসিক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে, ঠিক আছে? দ্বিতীয়ত, আপনাদের দাম্পত্য জীবনে একটা বিচ্ছেদের যোগ কিন্তু প্রবল, যাদের ক্ষেত্রে এরকম দাম্পত্য জীবনে অশান্তি বা হয়তো কিছু চলছে। তবে এখানে একটা বিষয় বলবো, আবার বিবাহ কিন্তু শুভ আছে। কারণ দেখুন, এই জায়গাটা যে বৃহস্পতি যখন তার ট্রানজিটে এসেছে না, যে জায়গাটা, সেখানে কিন্তু আপনার একটা ভালো, মানে নতুনভাবে আবার কিন্তু দাম্পত্য জীবন শুরু করা, সেই যোগটাও কিন্তু আছে। তবে এখানে কিন্তু খুব বলে রাখলাম, প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে আপনাকে মানসিক দিক দিয়ে কখনো সুস্থ থাকতে দেবে না। বিশেষ করে এই শনির যে বক্রি পিরিয়ড বলুন, বা এই রাহুর পিরিয়ডে বলুন, সবসময় আপনাকে একটা অস্বস্তির মধ্যে রাখবে। আপনাকে সবসময় ভাবে আমি 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 যেটা করছি ঠিক না, যেটা করেছি সেটা ঠিক না, আমি এখন কি করব, বাঁচার উপায় কি? এবং মানে সে বলে না যে দিশাহীন হয়ে যাওয়া, এই সময়টা কিন্তু দিশাহীন, বিশেষ করে এই জায়গাগুলো কিন্তু দেখছি। এখান থেকে বেরোতে হলে আপনাকে সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড নিয়ে এগোতেই হবে, এছাড়া কোনো পথ কিন্তু নেই। আর ফ্রি রেমেডি বলতে একাদশী তিথি করলে আপনার এই প্রভাবটা অবশ্যই কম পড়বে, এটা বলতেই পারি, ঠিক আছে? এবং হঠাৎ চাকরি প্রাপ্তি, এটাও কিন্তু আছে, সেটা বিজনেস, এটাও কিন্তু ধরুন আপনার বহুদিন ধরে বিজনেসে করার একটা চেষ্টায় আছেন কিন্তু করতে পারছেন না, এই যোগে কিন্তু আপনাকে বৃহস্পতি সেটা একটা যোগ দেখাচ্ছে, ঠিক আছে? তবে এক্ষেত্রে শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে এবং রোগ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, রোগ বৃদ্ধি, হাজব্যান্ড হোক বা স্ত্রী এবং বাবা, এই যে রোগ বৃদ্ধি ব্যাপারটা, এবং সেটা পারিবারিক দিক থেকে আপনাকে কিন্তু ভোগাবে, ঠিক আছে? ভালো যোগ বললাম কিছু, সেটা হচ্ছে অবশ্যই কর্মের জায়গাটা, অর্থের জায়গাটা, ঠিক আছে? কর্ম অর্থ এই জায়গাটা যতটা ভালো লাগছে আমি যা ট্রানজিটে বুঝেছি, কিন্তু আপনাদের পার্টনারগতভাবে, প্রেমগতভাবে অতটা বেটার না। তো এর জন্য আমি বলবো, আপনাদের মধ্যে তো অ্যাকচুয়ালি কি, সিংহ রাশির মধ্যে ইগো থাকে, তো এই ইগো কাটিয়ে উঠুন, ঠিক আছে? ডোমিনেট করার একটা প্রবণতা থাকে এই সিংহ রাশির মধ্যে, অন্যকে, ঠিক আছে? মানে নিজে ছোট হব না, এই যে প্রবণতা, সিংহ তো, হ্যাঁ, নিজে ভেঙে পড়বো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না ভাঙতে হয়। আপনি ভাঙলেই দেখবেন আপনি আবার নতুনভাবে গড়তে পারছেন। মনে রাখবেন, না ভাঙলে না গড়া যায় না। তাই ভেঙে যান, নত হন, তাহলে কিন্তু আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারবেন। আর যদি আপনি আপনার ইগো ধরে রাখেন, তাহলে আপনি কিন্তু জীবনে কিছু পাবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই কিছু কিছু ক্ষেত্রে না ভাঙতে হয়, এটা মাথায় রাখবেন। সেটা আপনার লাইফের, সেটা দাম্পত্য জীবন হতে পারে, সেটা প্রেম ঘটিত হতে পারে, সেটা আপনার পার্টনারের সঙ্গে হতে পারে, সমস্ত কিছু ক্ষেত্রে। এবং এই যে সিংহ রাশি,
এদের মধ্যে না একটা আলাদা রকম লক্ষ্য, ফোকাস থাকে। আমি বলবো সেই ফোকাসটাকে অবশ্যই ধরে রাখা উচিত। যদিও শনির এই পরিস্থিতির জন্য ট্রানজিটগতভাবে বকরি হওয়া আপনাদের ডাইভার্ট করবে, আপনাদের চিন্তাভাবনা কিন্তু বিভিন্ন দিকে যাবে এবং মাইগ্রেনের সমস্যা বাড়বে। ঠিক আছে, মাথা যখনই আমাদের প্রেশার বাড়বে, মাইগ্রেনের সমস্যা বাড়বে। এর জন্য কি করতে হবে, আমাদেরকে কিন্তু অনুলোম বিলোম প্রাণায়াম করাটা খুব প্রয়োজন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমি আর ভিডিও বড় করব না। তো কিছু ভালো কিছু খারাপ এই নিয়ে আমাদের জীবন, কিন্তু আমরা যদি সঠিক সাধন ভোজন করি, সঠিক খাবার খাই, নিজের শরীরের যত্ন নিই, বিশেষ বিশেষ একাদশীর তিথি যেগুলো রয়েছে সেগুলো যদি করি, একটু স্পিরিচুয়াল হয়, অবশ্যই স্পিরিচুয়াল যোগ কিন্তু আপনাদের এই সময় কিন্তু প্রবল, অবশ্যই স্পিরিচুয়াল যোগ রয়েছে আপনাদের মধ্যে। এখন স্পিরিচুয়ালিটি ব্যাপারটা বাড়বে, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি। কারণ এই যে বললাম, ওই বুধিন্য যে লর্ড, অর্থাৎ যে উত্তর ভাদ্রপদের নক্ষত্রের যে লর্ড, সে লর্ড যখনই আসে তখনই কিন্তু আধ্যাত্মিক কারগ্রহ, আধ্যাত্মিকতা বাড়বে আপনার মধ্যে। তো অবশ্যই সেটাকে বাড়ানোর চেষ্টা করুন। অ্যাকচুয়ালি কি, অনুকূলে চলার চেষ্টা করুন, প্রতিকূলে যাবেন না। যখন যে ট্রানজিট সেই অনুযায়ী আপনি এগিয়ে চলুন, দেখবেন আপনি অবশ্যই ভালো ফল পাবেন। প্রতিকূল গেলেই মুশকিল। তাই আপনাদের এখন কি করতে হবে, আপনি অবশ্যই আপনার ফোকাস যেদিকে রয়েছেন, টার্গেট রয়েছে, সেদিকে ধরে রাখুন। ভেঙে পড়ুন, ভেঙে পড়াটা লাগবে এই মুহূর্তে। ভেঙে পড়া মানে কি, ইগোটাকে কমিয়ে আনা এবং ক্ষমা চাওয়া, কোনো কিছুকে ক্ষমা চেয়ে নেওয়া। ঠিক আছে, দেখবেন আপনার কাছে সমস্ত কিছু শান্তি এসে গেছে। যে অশান্তির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, মানসিক অশান্তি, মানসিক অশান্তি থেকে বেরিয়ে আসার সবথেকে বড় পাঠ হচ্ছে ভগবানের চরণ আশ্রয় করা এবং নিজেকে নত করা। এছাড়া কিন্তু মানসিক শান্তি আসে না। নিজেকে সবসময় যদি আমরা উঁচু করে রাখি, সবসময় উঁচু করে রাখলেও কিন্তু আমাদের লাইফ হেল হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাই কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে এই যে ট্রানজিট, এই সময় আপনাকে অবশ্যই নত হতে হবে। কারণ এটা আপনার সেই সময় না ঝাঁপিয়ে মানে আপনি সবাইকে ডোমিনেট করবেন, এমন সময় কিন্তু এটা নয়, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন। আর যদি আপনাদের মনে হয় যে ভিডিও আর ভালো লাগছে না, তাহলে আপনারা আর কখনো আমার ভিডিও দেখবেন না। যেটা আপনার ভালো লাগবে সেটাই তো করবেন। আমার এই ভিডিওর সঙ্গে থাকলে তো সময় নষ্ট হবে, আমি কারো সময় নষ্ট চাই না। তো এই হচ্ছে বিষয়। তবে যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কেউ কিছু না কমেন্ট করার থাকে, তবুও বলবো হরে কৃষ্ণ এই কথাটা লিখুন আর একটা লাইক দিয়ে যান। ওকে, আবার ডিসলাইক রয়েছে, সেটাও কিন্তু করতে পারেন, নো প্রবলেম। আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন। তবে একটা কমেন্ট অবশ্যই আপনাদের থেকে আশা করি, সেটা ভালো হোক মন্দ হোক যাই হোক। নমস্কার।